একটি শান্ত ছোট গ্রাম। গ্রামের একটি ছোট বাড়িতে কয়েকজন ছোট বাচ্চা বসে আছে। এক মেয়ে অর্থাৎ সোনালি তাদের পড়াচ্ছে। রাজু, বলো তো, আমরা সবাই মিলে স্কুলে যাই এই বাক্যে কুটি শব্দ আছে। 5টি দিদি। একদম ঠিক, বাহ। এবার পরের প্রশ্নের উত্তরটা শিপ্রা বলবে। সোহম অর্থাৎ সোনালির ছোট ভাই ছুটে সেখানে আসে। দিদি দিদি, তুই আমার সাদা জামাটা দেখেছিস? ওই জামাটা ছিঁড়ে গেছিল, ভাবছিলাম তোকে সেলাই করে দিতে বলবো। ওটা তো আমি ভেতরে রেখে দিয়েছিলাম খাটের পাশে, আর আমি জামাটা সেলাই করে দিয়েছি। তুই না ম্যাজিক জানিস দিদি, তোকে কিছু বলতেই হয় না। সোনালি রান্না করছে। সোহম থালা নিয়ে দিদির কাছে বসে আছে। দিদি, আমি বড় হয়ে কি হব জানিস? কি হবি? রাহুল দার মতো বড় অফিসার, যাতে তোকে কেউ খারাপ কথা না বলে। বড় হতে হলে মনটাও বড় রাখতে হয় সোহম, শুধু চাকরি বা টাকা বড় হওয়া নয়। রাহুল দা তো অনেক ভালো, উনি সব সময় তোর কথা ভাবে। জানি, ও খুব ভালো, ওর মাও আমাকে খুব ভালোবাসে। কিন্তু কিন্তু কি? সোনালি কিছুটা থেমে যায়, তারপর ধীরে উত্তর দেয়। কিছু না, তোর ভবিষ্যৎ, তোর স্কুল, তোর স্বপ্ন, সবটাই আমার আগে। আমি চাই তুই একটা আলোর পথ তৈরি কর, ও পথেই আমি হাঁটব একদিন। সোনালি ও রাহুল মুখোমুখি বসে আছে। তুমি জানো তো আমি তোমায় কতটা ভালোবাসি। জানি রাহুল, আমিও তো। তাহলে কেন বারবার দূরে সরো? আমার মাও তো তোমাকে মেনে নিয়েছে, তুমি সব সময় আমাকে জিতিয়েছ, এবার কেন হার মানতে বাধ্য করছো? সোহমের দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত আমি নিজের কথা ভাবতে পারব না। ওর ভবিষ্যৎ, ওর পড়াশোনা আমার কাছে সবকিছুর আগে। আমি যদি কখনো তোমার সামনে না থাকি, মনে রেখো, সোনালির হৃদয়ে রাহুলের নামই লেখা। তুমি যেমন তোমার ভাইয়ের জন্য এত কিছু করছো, আমিও তোমার জন্য ততটাই অপেক্ষা করব সোনালি। আমরা অপেক্ষা করব, যতদিন লাগে। সোনালি বিছানায় শুয়ে আছে, সোহম পাশেই ঘুমিয়ে। সোনালি তার দিকে তাকিয়ে আছে। তোকে মা বাবার মতো করে বড় করব বলেই নিজের সবকিছু ভুলে গেছি সোহম। জানি না তুই বুঝবি কিনা, কিন্তু তোর জীবনটা যেন আলোর মতো হয়, এটাই আমার স্বপ্ন। সোনালি বসে আছে। সোহম দৌড়ে এসে সোনালিকে বলে। দিদি, কাল রাখি, তুই কি চাস উপহার হিসেবে? আমি তো সব পেয়ে গেছি রে, তুই আছিস, তোর ভালোবাসা আছে। না না, কিছু তো চাস। তুই একদিন বড় মানুষ হ, নিজের পায়ে দাঁড়াস, আমার সেটাই চাই। আমি সব সময় তোর পাশে থাকব দিদি। সোনালি পরিপাটি করে থালা সাজিয়েছে। সোহম বসে আছে। সোহম দিদির দিকে হাত বাড়িয়ে দেই। সোনালি সোহমের হাতে রাখি বাঁধে। রাখি তো শুধু একটা রীতি না, এটা তো এক বন্ধন। আমি তোর সব কিছু, আর তুই আমার পৃথিবী। দূর থেকে রাহুল দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। রাখির এই বন্ধন যেন সবকিছুর ঊর্ধ্বে থাকে। সোনালি ঘরে বসে বাচ্চাদের পড়াচ্ছে। সোহম ছুটে আসে, হাতে একটি খাম। দিদি দিদি, চাকরি হয়ে গেছে শহরের এক নামী অফিসে। এটাই আমার স্বপ্নের চাকরি। সত্যি? এ তো বড় খুশির খবর। মা বাবা থাকলে কত খুশি হতো বল। কিন্তু আমি তোকে ছেড়ে কোথাও যাব না দিদি, আমি এই চাকরি করব না। পাগল, আমার জীবন যদি থেমে যায়, তুই কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবি? তোর তো অনেক পথ বাকি। তাহলে তুই আমার সাথে শহরে চল না দিদি, একসাথে থাকব। না রে সোহম, আমার জায়গা এই গ্রামে, এই ছেলেমেয়েদের মাঝে। তোকে আমি যেভাবে বড় করেছি, তুই যদি নিজের পায়ে না দাঁড়াস, তাহলে আমি ব্যর্থ হব। তুই না গেলে আমি একা হয়ে যাব দিদি। না রে, আমি তো তোর মধ্যেই থাকব, চোখ বন্ধ করলেই দেখতে পাবি। সোহম এখন একটি সুসজ্জিত অফিসে বসে। একদিকে ফাইল, অন্যদিকে তার ফোন। ফোনে কল আসে। দিদি, লেখা জ্বলছে। সোহম এক ঝলক দেখে ফোন রেখে দেয়। ভাই, রাখি আসছে তো। গ্রামের বাড়ি কি যাচ্ছিস? দেখা যাক, অনেক কাজ জমে আছে। সোনালি ঘরে বসে আছে, ফোনের দিকে তাকাই বারবার।
রাহুল পাশে এসে বসে। সোহম ফোন করেনি? না, হয়তো কাজ নিয়ে ব্যস্ত। তুমি চাইলে আমি তোমাকে শহরে নিয়ে যাই। না, তোমার মার শরীর ভালো না। তোমার এখন ওনার পাশে থাকা দরকার। আমি যাব। তবে তুমি একাই যাবে? হ্যাঁ, একাই। তুমি একা যাবে? একটু চিন্তা হচ্ছে। আমি শুধু রাখির জন্য যাচ্ছি। আমার ভাইয়ের হাতে রাখি না বাঁধলে আমি শান্তি পাব না। জানো, তোমাকে দেখেই আমি প্রথম ভালোবাসতে শিখেছি। ভালোবাসা মানে তো পাশে দাঁড়ানো। যাও, আমি আছি, তোমার অপেক্ষা করব। সোহমের অ্যাপার্টমেন্ট, ভিতরে বেশ কয়েকজন সোহমের বন্ধু বসে আড্ডা দিচ্ছে। এমন সময় দরজায় কলিং বেল বাজে। এক সাদামাটা পোশাকে সোনালি এগিয়ে আসে। সোহমের চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। বন্ধুরা তাকিয়ে থাকে। কেউ কেউ ফিসফিস করে। কে রে ও? তোর গ্রামের কেউ বুঝি? কে রে ও? তোর গ্রামের কেউ বুঝি? সোহম পরিস্থিতি সামলাতে চুপচাপ সোনালির দিকে এগিয়ে যায় এবং সোহম সোনালিকে বাইরে নিয়ে আসে। তুই হুট করে চলে এলি কেন? এখানে আসার কি দরকার ছিল? বন্ধুরা ছিল, মিটিং ছিল, তুই আমাকে সবাইয়ের সামনে ছোট করে দিলি। আমি তো শুধু রাখি বাঁধতে এসেছিলাম, আর তোকে দেখতে। তুই বুঝিস না দিদি, এখানে সবকিছু প্ল্যানমাফিক চলে। এইভাবে হুট করে এসে আমাকে বিব্রত করিস না। ঠিক তখনই ভিতর থেকে সোহমের স্ত্রী বেরিয়ে আসে। এইভাবে হঠাৎ না বলে কয়ে কারোর বাড়ি আসা একদম ঠিক না। সোহমের মিটিং আছে, ও খুব ব্যস্ত। সোনালি তাদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সে কিছু না বলেই ধীর পায়ে বেরিয়ে যায়। সোহম আর তার স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালবেলা সোহম ও তার স্ত্রী বসে চা খাচ্ছে এবং দুজনের মাঝে মৃদু হাসি, হালকা ঠাট্টাংশ করা চলছে। আজ কি অফিসে তাড়াতাড়ি যাবে? যদি তুমি আবার এভাবে চা বানিয়ে দাও, আমি আজ অফিসে যাব না। দুজন হেসে ফেলে। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। রাহুল ধীর পায়ে ঘরে প্রবেশ করে, গম্ভীর মুখ, চোখে চাপা রাগ। সোহম রাহুলকে দেখে উঠে দাঁড়াই। তুমি এখানে? কেউ নি। উনি আমার দিদির বন্ধু। রাহুল সোহমের দিকে এগিয়ে আসে। হঠাৎ সোহমের গালে এক চড় বসিয়ে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? সোহম রাগ দেখাতে যায়। রাহুল আরেকটা চড় বসায়। এবার তার কণ্ঠ ফেটে পড়ে। সোনালীকে অপমান করেছিস তুই। সোনালী শুধু তোর দিদি নয়, তোর মা, একজন পথপ্রদর্শক। সে নিজের সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে তোকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। সেই দিদি যাকে তুই গ্রামের মেয়ে বলে ছোট করেছিস, সেই গ্রামের মেয়ে না থাকলে আজ তুই এই আধুনিক সোফায় বসে চা খেতে পারতিস। সোহম গম্ভীর, কিছু বলছে না। সোহমের পুরানো দিনের কথা মনে পড়তে থাকে। রাহুল দা, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। আমার কাছে ক্ষমা চাইলে হবে না সোহম। তুই সোনালীর অপরাধী। আমি আমার দিদির কাছে ক্ষমা চাইব। আমি আজই গ্রামে যাব। সোনালী এখন গ্রামে নেই। তাহলে দিদি কোথায়? রাহুল নীরব হয়ে যায় এবং মুখ ঘুরিয়ে নেয়। রাহুল দা বলো, আমার দিদি কোথায়? হাসপাতালে। সোহম স্থির হয়ে যায়, মুখে পাথরের মতো নিস্তব্ধতা। কাল যখন তুই অপমান করে ওকে বের করে দিয়েছিলি, তখন তার চোখে জল নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। খুবই অন্য মনস্ক ছিল। এক গাড়ি ধাক্কা মারে, মাথায় আঘাত লেগেছে। হাসপাতালের বিছানায় সোনালি শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, পাশে একটি রাখি রাখা। রাহুল তার কাছে আসে। রাহুল, কোথায় ছিলে এতক্ষণ? তোমার জন্য একটা উপহার আনতে গেছিলাম। এটাই মনে হয় শেষ উপহার। দয়া করে আমাকে ছেড়ে যেও না, সোনালী। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, রাহুল। চোখ বন্ধ করলেই আমাকে দেখতে পাবে সব সময়। ভেতরে আয়। ধীরে ধীরে ভিতরে ঢোকে সোহম, তার চোখ লাল, মুখে অপরাধবোধ। সোনালি তাকিয়ে দেখে। সোহম, তুই এসছিস? দিদি, আমায় ক্ষমা কর। আমি ভুল করেছি। আমি তোকে খুব কষ্ট দিয়েছি। সোনালি রাহুলের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায়। ধন্যবাদ রাহুল। রাহুল মাথা নিচু করে। এই শেষবার রাখি বেঁধে নে ভাই, পরের বার আর অপেক্ষা করব না। না দিদি, এমন কথা বলিস না। আমি তোর যোগ্য ভাই নই, তবু একটা সুযোগ দে। হাতটা বাড়া ভাই, রাখি বাঁধব। সোহম হাত বাড়ায়।
কিন্তু সোনালির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। হাতটি নিস্তেজ হয়ে পড়ে, রাহুল চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নেয়। দিদি না, এই রাখি আমার জন্য নয়। আমি তোর যোগ্য ভাই হতে পারলাম না। আর সোনালির মুখে একটা প্রশান্ত হাসি জমে থাকে।